আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 10ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, তুষারে রক্তের দাগ। আজ থাকলো প্রথম পর্ব। শ্রীনগর থেকে সোনমার্গ, তারপর কার্গিল। অবশ্য কার্গিলের অনেকটা আগে বাঁয়ে মোড় নিয়ে যেতে হবে স্কারদুর দিকে। বেশ দুর্গম পথ। জায়গাটার নাম রিস্তা। শুধু রিস্তা নয়, রিস্তা ক্যাম্প নম্বর 1। ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ফিনফিনে হালকা ইলশেগুড়ি বৃষ্টির মতো বরফ পড়া শুরু হয়েছে। চারিদিকে পাহাড়, উপত্যকা আর টুকরো টাকরা সমতল জায়গা ক্রমশ বরফে ঢেকে সাদা হয়ে যাচ্ছে। রাস্তাও খুব বিপজ্জনক। শ্রীনগরে খবর নেওয়া হয়েছিল সোনমার্গ অবধি তুষার বৃষ্টির পরিমাণ 2 থেকে 3 ইঞ্চি। সোনমার্গে জানা গেল সামনে এখন অন্তত 6 থেকে 8 ইঞ্চিও হতে পারে। রিস্তায় যারা যাবার তারা নভেম্বরের মাঝামাঝি গিয়ে বসে আছে। এখন যথেষ্ট দেরি হয়ে গেছে, পৌঁছতে পারবে কিনা বলা কঠিন। যাদের সঙ্গে দেখা হয়েছে তারাই অবাক হয়েছে। বলে কি, এই বাঙালিনীর কি সাহস! একেই তো বলে বাঙালি বুদ্ধ। ঠান্ডা না হয় আটকালো গাড়ির ভিতর বসে, কিন্তু বরফে গাড়ি শুদ্ধ চাপা পড়ে কবরস্থ হয়ে পড়বে যে। আর কি প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে জায়গায় জায়গায়। বিশীর্ণ পাইনের বন দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফে ঢাকা পড়েছে। ভাপ উঠছে জঙ্গলের তলায়। বিস্তৃত বরফের উপর আবছা সূর্যের ছটা কদাচিৎ নানা রঙে প্রতিফলিত হচ্ছে। পরক্ষণে আবার সব আলো ঢেকে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালতে হচ্ছে দিনে দুপুরে। সোনালি সেনের পা দুটো কখন থেকে জমে গেছে ঠান্ডায়। মাঝে মাঝে অস্ফুট স্বরে জানিয়ে দিয়েছে ধ্রুব চৌধুরীকে। ধ্রুব একটু হেসেছে, কিছু বলেনি। এয়ার কন্ডিশন মার্কিনি এই গাড়িটা বিশেষভাবে তৈরি। একটা তুষার দানব বললেই চলে। চাকাগুলো চমৎকার বরফ কেটে পথ চলতে পারে, কিন্তু ভিতরের কৃত্রিম ওম এবং পায়ের তলায় তাপ আর শরীরে পৌঁছচ্ছে না। সমুদ্রতল থেকে হিসেব করলে কোথাও উচ্চতা 8000 ফুট থেকে 10,000 ফুট। পুরোপুরি শীতের রাজ্য। কোথাও কোনো স্পন্দন নেই, প্রাণের চিহ্ন নেই, শুধু গড়গড় গর্জন করতে থাকা ধীরগামী এই গাড়িটা ছাড়া। কার্গিলের 30 মাইল দূরে বাঁদিকে রিস্তাগামী যে রাস্তা, তার নতুন। গত চীন ভারত যুদ্ধের সময় তাড়াহুড়ো করে তৈরি, খুব অপ্রশস্ত। ওরা এ রাস্তায় নেমেই টের পাচ্ছিল সত্যিকার বিপদে শুরু হলো এবার। বরফ পড়াটা হঠাৎ বেড়ে গেল। গাড়ির উইন্ডো বেয়ে চুপচাপ বরফ পিছলে পড়তে থাকলো। গাড়িটা বরফের পুরু ঢাকনায় যেন লুকিয়ে যাবার ষড়যন্ত্রে এবার লিপ্ত হয়েছে। কখনো হেডলাইটের ছটায় ঝলসে উঠছে সিল্লুট সিল্লুট সব গাছের কঙ্কাল, কখনো একটা বা কয়েকটা কাঠের বাড়ি পাহাড়ের খাঁজে। ধনীদের গ্রীষ্মকালীন বিলাস। তুষারের পাগড়ি আর জোব্বা পরে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে গেটের কাছে 2-1টা লম্বাটে গাছ। আবার সোনালি অস্ফুট স্বরে বলে উঠল, সত্যি পা জমে গেছে ধ্রুব। ধ্রুব সামনে উঁচুতে একলা বাড়িটা দেখছিল, যথারীতি হাসল। আশ্রয়ের জায়গা দেখে সোনালি এবার ছটফট করে উঠেছে। রিস্তা ক্যাম্পের পাহাড়ে স্কি করার স্বাদ ওর নির্ঘাত চুকেছে। এখন ভালো ভালো একটা গৃহকোণ আর খানিকটা আগুন তার দরকার। সোনালি এবার একটু চটেছে এতক্ষণে। কথা বলছো না যে? আমার পা দুটো সত্যি জমে গেছে। সোনালি দুরন্ত খেলোয়াড় মেয়ে, তাকে এখন ভীতু গোবেচারা বালিকা দেখাচ্ছে। কয়েক স্তর পুরু পশমি পোশাকের ভিতর ও আড়ষ্ট। এবার কেঁদে ফেলবে না তো? ধ্রুবর আশঙ্কা হলো। ধ্রুব বলল, আর মাত্র 1 কিলোমিটার, বড়জোর 15 মিনিট লাগবে। সোনালি কি বলতে ঠোঁট ফাঁক করলো, কিন্তু বলল না। বাঁদিকে দূরে কয়েকটা আলো দেখা যাচ্ছে, সে সেদিকেই তাকিয়ে রইল। ঘড়িতে এখন বেলা 3টে, কিন্তু কেমন ছায়া ধূসর দেখাচ্ছে পরিবেশ। বরফের হালকা বৃষ্টি সমানে ঝরছে। এখন একঘেয়ে লাগে।
রিস্তায় ডাক্তার আছে কিনা কে জানে, সোনালি ভাবছিল। নিশ্চয়ই বাজার বসতি ইত্যাদি আছে। একটা সামরিক ছাউনি আছে সে জানে। তার অনেক দিনের স্বপ্ন এই দুর্গম পাহাড় অঞ্চলের তুষারে স্কি করার। রাস্তায় যেখানে যাচ্ছে সেটা একটা প্রাইভেট কোম্পানির স্কি ট্রেনিং সেন্টার। তাদের ওখানেই থাকার ব্যবস্থা আছে, ডরমিটারি আর হোটেল আছে। আছে স্কি করার সব সরঞ্জামের স্টোর, মেরামতের ব্যবস্থা এবং কয়েকজন ইনস্ট্রাক্টর। আর আছে সবচেয়ে যেটা আকর্ষণীয়, পাহাড়ের মাথায় ওঠার একটা লিফট হুইল, ঘুরন্ত নাগরদোলার মতো। তার গোল ফ্রেমে ঝুলছে দুজনের বসার মতো একটা করে চেয়ার। পাহাড়ের ওপর ওঠার সঙ্গে সঙ্গে স্কিয়াররা ঝাঁপিয়ে পড়বে একের পর এক একটা চেয়ার থেকে এবং ঢালু সমতল বরফের উপর দিয়ে অনেকটা দূর স্কি করে চলে যাবে। এভাবেই ট্রেনিং এর প্রাথমিক পর্যায়ে শেষ হবে। একটা বিশাল পাহাড়ের তলায় দোতলা আর কয়েকটা একতলা বাড়ি রয়েছে। তার কাঠের গেটে ইংরেজিতে লেখা আছে দুগাল স্কিং ট্রেনিং সেন্টার। গেটটা খোলা। ওদের গাড়িটা সোজা ভিতরে ঢুকে গেল। দুজন লোক দুপাশ থেকে হাত নেড়ে গ্যারেজ নির্দেশ করছিল। ধ্রুব মুচকি হেসে বলল, ব্যবস্থা ভালোই মনে হচ্ছে। গাড়িটা চওড়া লনে ঘুরিয়ে এসে গ্যারেজে ঢোকালো। তখন সেই লোক দুটো এগিয়ে সেলাম দিল। দরজা খুলে ধ্রুব বেরোলো প্রথমে। তারপর সোনালির দস্তানা পরা হাত ধরে তাকে বেরোতে সাহায্য করলো। সোনালি সোজা দাঁড়াতে পারছিল না। ওভারকোট দস্তানা পরা লোক দুটো কাশ্মীরি, সম্ভবত গ্যারেজের চার্জে থাকে। ভাঙা ভুল ইংরেজিতে বলল, সাহায্য করতে পারি? ধ্রুব বলল, না ধন্যবাদ। আপনাদের অফিসটা কোথায়? পারভিজ, তুমি সাহেবকে অফিসে পৌঁছে দাও। গাড়ির দরজা বন্ধ করে ধ্রুব বলল, কিন্তু জিনিসপত্র রইল যে। ভাববেন না স্যার, লোক এসে নিয়ে যাবে। পারভিজ নামে লোকটা আগে আগে চলল। ধ্রুব সোনালীকে ধরে তাকে অনুসরণ করল। সোনালীর বেশ কষ্ট হচ্ছিল 20-25 ফুট লন পেরোতে। বরফে পিছল হয়ে আছে। আর এবার বাইরের খোলামেলায় ঠান্ডাটা কি জিনিস সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। ধ্রুব একটু ঠাট্টা করতে ছাড়লো না। কি কেমন মনে হচ্ছে? যা ভেবেছিলে তেমন নয় না? সোনালী ঝাঁঝালো স্বরে বলল, আমার কিচ্ছু হয়নি, ভারী আমার ঠান্ডা। বেশ গরম লাগছে আমার, ধ্রুব সকৌতুকে বলল। সোনালী ওর হাত দুটো কাঁধ থেকে সরিয়ে খোঁড়া মানুষের মতো একটু জোরেই এগোলো। ধ্রুব জানে ও ভীষণ জেদি মেয়ে। হয়তো ওই পা নিয়েই বরফের ওপর স্কেটিং শুরু করে দেবে ধ্রুবকে তাক লাগাতে। তুষার কামড়, ফাস্ট বাইটিং কি জিনিস তা সোনালীর জানা আছে। পাহাড়ে চড়া ক্লাবের মেম্বার সে ছোটবেলা থেকে। অনেকবার অনেক দুর্গম পাহাড়ের চূড়োয় উঠেছে সে দলের সঙ্গে। আসলে গাড়িতে আসবার সময় ওর পা জমে গেছে অসাবধানতার দরুন। প্রথমে তো খালি স্লিপার পরেই বসেছিল, পরে অবস্থা বুঝে মোজা জুতো পড়েছিল। কিন্তু যা হয়েছে তাতেই বেশ ভোগাবে ওকে। কাল সকালে ক্লাসে ওর পক্ষে যোগ দেওয়া কঠিনই হবে। ঢাকা বারান্দায় উঠে একটা লম্বা করিডর পেল বাঁদিকে। একটু এগিয়ে লেখা দেখলো অফিস। পারভিজ দেখিয়ে দিয়ে চলে গেল। বন্ধ দরজায় নক করলো ধ্রুব। ভিতর থেকে ইংরেজিতে শোনা গেল, আসুন। ওরা ঢুকলো। ঘরটা যথারীতি এয়ার কন্ডিশনড। তার উপর পিছনে একটা ইলেকট্রিক চুল্লি থাকায় বেশ ওম জমে রয়েছে। টেবিলের সামনে ধ্রুবর বয়সী এক ভদ্রলোক বসে রয়েছেন। বেশ ছিমছাম ভদ্র চেহারা, কিন্তু কয়েকটা ভাঁজ আর চোখের নিচে কালো ছোপ থাকায় কেমন ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে। ওর গায়ে একটা সাদা শার্ট, তার উপর ঢিলে হরিণের চামড়ার মতো সোয়েটার। ডান দিকে হাতের কাছে দেওয়ালে ঠাকা দেওয়া আছে দুটো ক্রাচ। ক্রাচ দেখেই ধ্রুবর চোখ টেবিলের তলায় গেল। হ্যাঁ, ডান পায়ে হাঁটু থেকে তলা অবধি সিমেন্ট প্লাস্টার। ধ্রুব একটু চমকে সোনালির দিকে তাকালো। সোনালিও দেখেছে। সে ধরে নিল ধ্রুব তাকে যেন বলতে চায়, এই দেখো, নির্ঘাত স্কি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, অতএব সাবধান। সোনালি বাঁকা ঠোঁটে অন্যদিকে তাকালো। ধ্রুব বলল, নমস্কার। নমস্কার। ভদ্রলোক মিষ্টি হাসলেন। বসুন। নিশ্চয়ই আমাদের লেট কামার স্কিয়ার মিস্টার চৌধুরী এবং মিসেস চৌধুরী? ধ্রুব বসে গম্ভীর মুখে বলল, না, মিস সোনালি সেন। আপনাদের রেজিস্টার দেখুন, এই নামেই বুক করা হয়েছে শ্রীনগর থেকে। দুঃখিত, খুবই দুঃখিত মিস্টার চৌধুরী। ভদ্রলোক ব্যস্তভাবে রেজিস্টারের পাতা উল্টাতে থাকলেন। তারপর দেখে নিয়ে বললেন, হ্যাঁ তাই বটে। আপনাদের রুম নাম্বার 8 আর 9 দোতলায়।
কিন্তু আবার দুঃখিত, অ্যাটাচড বাথ মাত্র 8 নম্বরে। আপনি সেটা মিস সেনের জন্য বুক করেছেন। ওদিকে ওটার সেন্ট্রাল হিটিং ব্যবস্থা নেই। 9টায় আছে, কিন্তু সেটার সঙ্গে কোনো বাথ নেই। আপনাকে বাথের জন্য একটু কষ্ট করে নিচে নামতে হবে। না, নিচের বাথ একা আপনারই। আসলে জায়গা ছিল না ওপরে, তাই এই ব্যবস্থা। ধ্রুব খাপ্পা হয়ে বলল, সে কি? এসব তখন তো আপনার কোম্পানি আমাকে বলেনি। ভুল ধরিয়ে দিলেন ভদ্রলোক। কোম্পানির ডাইরেক্ট কোনো বুকিং সেন্টার শ্রীনগরে নেই স্যার। ওটা করে কোম্পানির এজেন্ট, একটা ট্রাভেল এজেন্সি। তাদের এসব জানার কথা নয়। আশ্চর্য তো। ধ্রুব সোনালির দিকে তাকালো। সোনালি ভুরু কুচকে বলল, 8 থেকে 9 ঢোকার দরজা নেই? তুমি আমার 8-এর বাথ ব্যবহার করবে? কিন্তু তোমার 8 তো মরার মতো ঠান্ডা। সোনালি কি বলতে যাচ্ছিল। ভদ্রলোক বললেন, ক্ষমা করবেন, আপনারা কি বাংলা ভাষায় কথা বলছেন পরস্পর? ধ্রুব বলল, হ্যাঁ, কেন? ভারী মিঠে ভাষা আপনাদের। রবীন্দ্রনাথ ট্যাগোর, ওহ চমৎকার, এবং শেখ মুজিবের বাংলাদেশ। ধ্রুব থামিয়ে দিয়ে বলল, দেখুন, ওসব তত্ত্ব আলোচনা পরে হবে মিস্টার দুগাল। এখন পাল্টা ভদ্রলোক ওকে থামালেন। আমি মিস্টার দুগাল নই, মোহন শ্রীবাস্তব। মিস্টার দুগাল গতকাল একটা জরুরি ব্যাপারে শ্রীনগর হয়ে দিল্লি গেছেন। 1 সপ্তাহ বাদে ফিরবেন। আপনি ম্যানেজার? তাও নই। শ্রীবাস্তব মিটিমিটি হাসতে থাকলো। ধ্রুব ধমকের সুরে বলল, তবে কে আপনি? আমি ট্রেনিং সেন্টারের একজন ইন্সট্রাক্টর। মিস্টার দুগাল নিজেই সব দেখাশোনা করেন। হঠাৎ চলে যেতে হলো বলে আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন। আর আপনি চমৎকার দায়িত্ব পালন করছেন। শ্রীবাস্তব রাগলো না। এমন চেহারার মানুষ রাখতে জানে না সম্ভবত। বলল, মিথ্যে অনুযোগ করছেন মিস্টার চৌধুরী। 8 নম্বরের সেন্ট্রাল হিটিং বরাবরই নেই। ওটা বাড়তি জিনিসপত্রের ঠাসা থাকে। তবে কেউ শেষের দিকে বুক করলে খালি করে দেওয়া হয়। তাছাড়া ও ঘরে আপনাদের মোমবাতি জেলে কাজ করতে হবে, আর বরফ জলে স্নান করতে হবে। না, বাথে ইলেকট্রিসিটি আছে, গরম জল পাবেন। ধ্রুব সোনালির দিকে তাকিয়ে ইংরেজিতেই বলল, কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না, ভারী অদ্ভুত তো। বাথে ইলেকট্রিসিটি আছে অথচ ঘরে নেই, কি কাণ্ড। সোনালি বাংলায় বলল, হয়েছে বাবা, যা হয় শিগগির করো, আমার কষ্ট হচ্ছে। শ্রীবাস্তব বোর্ড থেকে 2টো চাবি এগিয়ে দিল কাঁচুমাচু মুখে। বলল, সত্যি কোনো মানে হয় না। আমি অনেকবার বলেছি মিস্টার দুগালকে, উনি কানেই নেন না। বলেন কাহা তক বাড়তি খরচা। যাকগে, মিস সেনের পায়ে কি আঘাত লেগেছে? সোনালি বলল, না, ঠান্ডা। আপনাদের এখানে ডাক্তার নেই? আছে, সে অনেকটা দূরে। ওদিকের রাস্তা তো আজ দুপুর অবধি খবর 1 ফুট বরফ। ডাক্তার আসবেন কিনা বলা কঠিন, তবে আমাদের কিছু ব্যবস্থা আছে। শ্রীবাস্তব সহানুভূতির সঙ্গে বলল, বুঝতেই পারছেন, স্কি করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা তো হয়ই। সেজন্য চিকিৎসা ব্যবস্থা নিজেরাই রেখেছি। ধ্রুব ভুরু কুচকে চাবি দুটো নাড়াচাড়া করছিল। সে কিছু বলল না। সোনালি প্রশ্ন করল, আপনি নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করেছিলেন? শ্রীবাস্তব কেমন চমকালো যেন। তারপর চোখ বুজে মাথা দোলালো। শেষে বলল, ওহ, সে এক ভীষণ ব্যাপার। হুইল লিফটের চেয়ার থেকে স্কিয়ারদের ট্রেনিং দিচ্ছিলুম, হঠাৎ কিভাবে পড়ে গেলুম, আর ডান স্কিটা পা থেকে খুলে গিয়েছিল। তারপর তো যাকে কফি বলি, আপনারা আমাদের সম্মানিত অতিথি। সোনালি হেসে বলল, আপনি ইন্সট্রাক্টর, কাজেই আমরা আপনার ছাত্র। হো হো করে হেসে উঠল শ্রীবাস্তব। ঘন্টার চাবি টিপতে হাত বাড়ালো। তখন ধ্রুব দুম করে দাঁড়িয়ে বলল, না ধন্যবাদ, আমরা এখন ক্লান্ত, ঘরে যেতে চাই। আপনি কি দয়া করে আপনার লোক দিয়ে জিনিসগুলো ঘরে পাঠাবেন? শ্রীবাস্তব শশব্যস্ত বলল, নিশ্চয়ই, অবশ্যই, এ আমাদের কর্তব্য। ধ্রুব বেরোবার মুখে বাঁকা হেসে বলল, হ্যাঁ, একজন ঠান্ডায় পা জমে যাওয়া অসুস্থ মহিলাকে হিমঘরে বাসের বন্দোবস্ত করাও আপনাদের কর্তব্য বই কি। শ্রীবাস্তব ভারতীয় ধরনের করজোরে অনুনয় করল, প্লিজ প্লিজ মিস্টার চৌধুরী, ব্যক্তিগতভাবে সত্যি আমি দারুণ লজ্জিত, কিন্তু কোম্পানির কোনো কথা কানে নেয় না। প্রাইভেট কনসার্ন তো, আমরা নিতান্ত বেতনভোগী কর্মী মাত্র। ঘোরালো সিঁড়ি দিয়ে সরু ওপরের করিডরে পৌঁছলো ওরা। সোনালির খুবই কষ্ট হচ্ছিল। বরফের খুশি দিয়ে ডললে অনেক সময়
আড়ষ্টতাটা কেটে যায়। আগে এখন ঘর এবং বিছানাটাই জরুরি, তারপর দেখা যাবে। ধ্রুব 8 নম্বরের তালা খুলতে যাচ্ছিল। সোনালি বলল, এই তুমি এত নৃশংসতা তো জানতাম না। ওই হিমঘরে আমাকে ঢোকাতে চাও? আমাকে আলু পেয়েছো নাকি? ধ্রুব বলল, না, আমি এ ঘরে থাকবো। সোনালি বলল, এ ঘরে তোমার কোনো অধিকার নেই। সত্যি বলছি, আমি পুলিশ ডাকবো। ওটা আমার নামে বুকড। তাহলে আমি শোব কোথায়? তোমার নয়। আর তুমি? বিপন্ন নারীকে একটু আশ্রয় দেবে? সে কি, ওটা তো সিঙ্গেল বেডরুম, মেঝেতে শোয়া অসম্ভব। বারে, তোমাকে মেঝেতে শুতে বলবো আমি কি অত হৃদয়হীন? কিন্তু তোমাকেই বা মেঝেতে শুতে দেবো আমি এত হৃদয়হীন? মোটেও না। একটা বেডে দুজনে কিভাবে শুতে হয় সে ট্রেনিং আমার আছে। চলো তো বাবা, আর তর্ক করো না। সে খোঁড়াতে খোঁড়াতে ওকে টানলো। 9 নম্বরের দরজা খুলে ধ্রুব অসহায় মুখে বলল, কিন্তু আমার যে ট্রেনিং নেই। আমি দেবো ট্রেনিং। সোনালি সুইচ টিপে আলো জ্বালালো। ধ্রুব এতক্ষণে স্বাভাবিক হাসলো। সে তো তোমরা মেয়েরা মেয়েরা শুয়েছ, আমি যে পুরুষ। বিপজ্জনক হয়ে ওঠার চান্স থাকতে পারে। বিপজ্জনক বস্তু বা প্রাণীকে কিভাবে সাহায্য করতে হয় সেও ট্রেনিং নেওয়া আছে। বাবা রে বাবা, এত বকাটে মানুষ তো দেখিনি। খাঁটি বাঙালি মেয়ের ঢঙে সোনালি একথা বলে আলখাল্লা ছাড়তে ব্যস্ত হলো। মেঝে বরফকুচি পড়ল অজস্র। ধ্রুব ওভারকোট খুলতে খুলতে সেন্ট্রাল হিটারের চাবি ঘুরিয়ে দিল। ক্রমশ ঘরটা চমৎকার তাপে ভরে উঠতে থাকলো। দুজন বিছানায় পাশাপাশি বসলো। ধ্রুব এবার আরাম করে চুরুট জ্বালালো। একটু পরেই দরজায় কে নক করলো। কোম্পানির লোক। ওদের জিনিসপত্র বয়ে এনেছে। ধ্রুব সব গোছগাছ করতে ব্যস্ত হলো। সোনালি বলল, এই লোকটা নিশ্চয়ই ইংরেজি বোঝে না। ধ্রুব লোকটাকে দেখে নিয়ে বলল, যা দেখছি সবাই মনে হচ্ছে বোঝে, বলেই দেখো না। সোনালি ইংরেজিতে বলল, কি নাম তোমার? লোকটা হ্যাঁ ইংরেজিতেই জবাব দিল, আমার নাম শের সিং। তুমি কাশ্মীরি? না ম্যাডাম, পাঞ্জাবি। তুমি কি আমাদের দেখাশোনা করবে? আমি সকলের দেখাশোনা করি ম্যাডাম। আর লোক নেই? দরকার হয় না। আমাদের খাবার আনবে কে? নিচে ডাইনিং হলে যেতে হবে ম্যাডাম, সেলফ সার্ভিস সিস্টেম। সর্বনাশ, দেখছো তো আমার পা গেছে। শের সিং তার বিশাল জব্বা থেকে একটা কাঠের বড় কৌটো বের করে বলল, ভুলে গিয়েছিলাম, শ্রীবাস্তব পাঠিয়েছেন, মলম আছে। হুঁশিয়ার ম্যাডাম, আগুনে পা সেঁকবেন না। জানি। শোনো শের সিং, 2 কাপ গরম কফি খাওয়া দরকার। মাফ করবেন, সব সেলফ সার্ভিস সিস্টেম। ধ্রুব চটে বাংলায় বলল, আমি আনবো, ওকে বিদায় করো তো। শের সিং, তুমি আসতে পারো। শের সিং চলে গেল সেলাম বাজিয়ে। ধ্রুব বলল, যা ব্যাপার দেখছি স্কিইং এর স্বাদ জন্মের মতো ঘুচে যাবে। এ তো সুইজারল্যান্ড নয়, ভারতবর্ষ। বললেই তো বলবে, আরে রাখো রাখো, এখনো কোটি কোটি লোকের ভাত কাপড়ের সংস্থানই করা হয়ে ওঠেনি তো তোমাদের ওই স্কি বিলাস। সোনালি বলল, দমে গেছো মনে হচ্ছে। যা। ধ্রুব ফের ওভারকোট চড়িয়ে মাথায় টুপি ঢেকে এগোলো। আমি কফি নিয়ে আসি, তুমি পোটলা খোলো ততক্ষণে। স্ন্যাক্সের প্যাকেট বের করো। সোনালি বিছানায় পা তুলে দিয়ে মোজা খুলতে খুলতে বলল, রোখো বাবা, আগে ওষুধ লাগাই। এই পা নিয়ে যে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। ও মা, আমি কি করব? কান্নার ভান করে ঠোঁট কোঁচকালো সে, চোখে দুষ্টু হাসি। ধ্রুব দরজা খুলে ঘুরে বলে গেল, বাইরে গেলে তোমার বাঙালি মেয়ে সুলভ ন্যাকামিটা বেরিয়ে আসে সোনালি। কেন বলো তো? আনন্দে, বলে সোনালি কাঠের মুখটা খুলতে ব্যস্ত হলো। বেচারা সোনালি, তার দুর্ভাগ্য। ধ্রুব দুঃখিত হয়েছিল খুবই। নিচে অফিসের লাগোয়া ছোট্ট হল ঘরে ডিনারের আয়োজন। কাউন্টারে বড় বড় প্লেটে দেশি বিদেশি পদ সাজানো হয়েছে। যে যা খাবে তুলে নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এখানে ওখানে, এবং পরস্পর গল্প গুজব করছে। একটা জানালা খোলা আছে। তার ওধারে টিনের সেট দেওয়া লম্বা চওড়া আর একটা হল দেখা যাচ্ছে। তার মেঝে পুরো বরফে ঢাকা, আলো উজ্জ্বল। সেখানে কয়েকজন স্কি চর্চা করছে। তাদের মধ্যে সোনালির বয়সী সুশ্রী একটি মেয়ে রয়েছে। স্কেটিং জুতো পরে একদিকে দাঁড়িয়ে সে কি সব নির্দেশ দিচ্ছে। এদের তাহলে মহিলা ইনস্ট্রাক্টরও রয়েছে। মাঝে মাঝে সে কারো হাত থেকে প্রায় 4 ফুট লম্বা স্কি পোল দুটো নিয়ে সম্ভবত শরীরের ব্যালেন্স রাখার কৌশল বুঝিয়ে দিচ্ছে।
ধ্রুব লক্ষ্য করছিল আগের বছর সোনমার্গের কাছে একটা জায়গায় স্কি করতে গিয়ে যে স্কি দুটো সে পায়ে ব্যবহার করেছিল, এদের স্কি তার চেয়ে অনেক বড়, ক্ষুদ্র ছিপ নৌকার মতো। তার সংশয় হলো ওই 5-6 ফুট একজোড়া স্কি পরে সোনালি সামলাতে পারবে কিনা। অবশ্য এখন তো ওর পা জখম। ট্রেনিং এর দৃশ্যটা তন্ময় হয়ে দেখছিল ধ্রুব। সেই সময় তার পিছনে কে পরিষ্কার শুদ্ধ বাংলায় বলে উঠল, আপনি কি বাঙালি? ধ্রুব ঘুরে দেখলো এক ভদ্রলোক, মাথায় টাক, মুখে সাদা দাড়ি আর পিছনে কিছু সনের মতো চুল, খুব অমায়িক চেহারা। তার দিকে তাকিয়ে আছেন হাসি মুখে, হনুমান টুপিটি তার কাঁধে ঝুলছে। পোশাকের অবস্থা দেখে মনে হলো এ আবহাওয়ায় বেশ অভ্যস্ত। এই বুড়ো কি স্কি খেলতে এসেছে নাকি? তার অবাক লাগলো। তারপর বাঙালি বুড়ো, এই বয়সে যার কিনা নাতিপুতি নিয়ে মাঠে ময়দানে বসে থাকার কথা। ভদ্রলোক একটু হেসে নিজে থেকেই পরিচয় দিলেন, আমি নীলাদ্রি সরকার, কর্নেল নীলাদ্রি সরকার। মিস্টার দুগাল আমার ঘনিষ্ঠ বন্ধু। প্রতি নভেম্বরে আমি রিস্তা ক্যাম্পে চলে আসি, কিন্তু এবার আবহাওয়ার গতি ভালো দেখছি না মাই ইয়াং ফ্রেন্ড। ধ্রুব তক্ষণি লাফিয়ে উঠল, কর্নেল নীলাদ্রি সরকার? কি আশ্চর্য! কর্নেল অবাক হয়ে বললেন, আপনি আমাকে চেনেন? ধ্রুব বলল, চিনি মানে? আপনার কথা আমি মামার কাছে ভীষণ শুনেছি। আমার মামা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো থেকে সম্প্রতি রিটায়ার করেছেন, অমলেশ রায়। কি কাণ্ড, কি কাণ্ড! কর্নেল ওর কাঁধে হাত রাখলেন, অন্তরঙ্গ ভাবে ওকে দেখতে দেখতে বললেন, রায়ের ভাগ্নে তুমি? তুমি বলছি ইয়াংম্যান, কিছু মনে করো না। নাম কি তোমার? স্কিতে ভীষণ নেশা আছে নিশ্চয়? ওহ বলো না, এর মতো চমৎকার গেম আর নেই। টানতে টানতে টেবিলের কাছে নিয়ে গেলেন ওকে, পাশাপাশি বসলেন। ধ্রুব তার পরিচয় দিয়ে বলল, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিক বিভাগের লেকচারার, আমার নাম ধ্রুব চৌধুরী। কর্নেল পরিহাস করে বললেন, হায় ঈশ্বর, গোয়েন্দা ফরেন্সিক সবকিছু এই দুঃসময় ঠান্ডা পাহাড়ে এসে জমেছে। বাকি থাকলো কি? জাস্ট এ মার্ডার, একটা খুন। করে হেসে উঠলেন তিনি। ধ্রুব কথার ঝোঁকে বলল, সেও বাকি নেই কর্নেল। আমার এক মহিলা বন্ধু, নাম শুনে থাকবেন, সোনালি সেন, অনেক পাহাড়ে চলেছে। সোনালি? সোনালি সেন? হ্যাঁ হ্যাঁ, কাগজে অনেকবার তার নাম পড়েছি মনে হচ্ছে। কোন পর্বত অভিযাত্রী দলের সদস্য যেন? যাকে, কি হলো সোনালি সেনের? হাফ মার্ডার্ড। ধ্রুব হেসে উঠল, পা জমে প্রায় খরা হয়ে গেছে। ওর গার্ল, অত নম্বরে বুকড হয়েছো তোমরা? এবার ধ্রুব একটু বেকায়দায় পড়ে গেল। এক ঘরে থাকছে বা শুতেই হচ্ছে, একই বিছানায় এই গুরুজন তুল্য ভদ্রলোকের সামনে সেটা প্রকাশ করা লজ্জার ব্যাপার। অবশ্য সোনালি তার যাকে বলে বাগদত্তা বউ, একই বেডে শোয়াটা যা কদিন আগে পরের ব্যাপার। একদিন তো শোবেই দুজনে এক খাটে। ধ্রুব বলল, 8 আর 9 দোতলায়, চলো আলাপ করে আসবো। আমি অল্প স্বল্প ওষুধপত্র জানি ঠান্ডা বিষয়ে। কর্নেল উৎসাহী হয়ে উঠলেন। ধ্রুব আরো আড়ষ্ট হলো। সোনালির জন্য খাবারের একটা প্যাকেট ব্যবস্থা করে নিয়ে সে বেরোলো। ওপরে উঠে 9 নম্বরে নক করলে সোনালি খোনাতে খোনাতে এসে দরজা খুলে দিল। তারপর কর্নেলের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বিছানায় বসলো। ডাক্তার পাওয়া গেছে নির্ঘাত, ধ্রুব অসাধারণ ছেলে। কর্নেল নিজে থেকে আত্মপরিচয় দিয়ে একেবারে পাশে বসলেন তার। ডাক্তার নয়। সোনালি ক্ষুণ্ণ হতে গিয়েও অবশ্য খুশি হলো। সে বলল, ভারী খুশি হলুম কর্নেল, আমি আপনার কথা কোথায় যেন শুনেছিলুম। ধ্রুব বলল, মামার কাছে শুনে থাকবে। সোনালি চোখ পাকিয়ে বলল, আগে না, তোমার মামা গোয়েন্দা বলেই তো সব জানতা নন। কি মুশকিল, মামা যে কর্নেলের বুজুম ফ্রেন্ড। সবাই একসঙ্গে হেসে উঠল। প্রায় 2 ঘন্টা নানা ব্যাপারে কথা বলে কর্নেল যখন উঠলেন তখন রাত প্রায় 11:30। ধ্রুব ভাবছিল, যাকে কর্নেল 8 নম্বরের রহস্য টের পাননি, লজ্জার হাত থেকে বাঁচা গেছে। কিন্তু কর্নেল দরজার কাছে হঠাৎ ঘুরে দাঁড়ালেন। ধ্রুব, আমার মনে হচ্ছে তোমাদের 8 নম্বর ঘরটা অকেজ। সেন্ট্রাল হিটারটা নাকি জ্বলে গেছে আজ সকালে। শ্রীবাস্তব খুব ছোটাছুটি করছিল মিস্ত্রি নিয়ে।
বলছিল দুগাল যাবার সময় টের পেলে বলে দিত কি একটা পার্টস গেছে, নতুন না হলে চলবে না। দুগাল আসবার সময় নিয়ে আসতো। ধ্রুব অবাক হয়ে গেল। সে কি, শ্রীবাস্তব তো অন্যরকম বলছিল তাকে। ঘরটায় নাকি বরাবর সেন্ট্রাল হিটিং ব্যবস্থা নেই, দুগালকে অত করে বলেও নাকি ফল হয়নি। আশ্চর্য তো। ব্যাটা আসলে হয়তো ভেবেছে হিটার আছে জানলে বোর্ডার আবার মিস্ত্রি ডাকানো আর মেরামতের জন্য চাপ দেবে। তার কি অত হাঙ্গামার দায় পড়েছে? সে তো ম্যানেজার নয়, একজন ইন্সট্রাক্টর। কাজেই কেন অত বাড়তি ঝুট ঝামেলা করা? সে মিথ্যে বলে রেহাই পেতে চেয়েছে। তা না হলে অ্যাটাচড বাথে ইলেকট্রিসিটি আছে, ঘরে নেই, এ তো হয় না। ধ্রুব অবশ্য কর্নেলকে ওসব ব্যাপার বলা দরকার মনে করলো না। এখন ঝট করে শুয়ে পড়তে ইচ্ছে করছে। ভারী ক্লান্ত সে। কথায় কথা বাড়ে। কর্নেল আরো দেরি করে দিতে পারেন। সে শুধু বলল, হ্যাঁ, ঘরটা একেবারে ফ্রিজ। তাহলে তো তোমার শোয়া একটা ভীষণ সমস্যা। ধ্রুব মাথা চুলকে বলল, না, দেখছি কি করা যায়। হুম, শোনো, নিচে একটা ঘরে একটা স্ট্রেচার আছে, জাস্ট স্ট্রেচার। তুমি এসো আমার সঙ্গে, খুব হালকা, নিজেই বয়ে আনতে হবে কিন্তু। এদের সাহায্য পেতে পেতে তোমার রাত কাবার হয়ে যাবে। দুগালটা ভারী হিসেবি কিনা, কম লোক দিয়ে জব্বর কাজ আদায় করতে চায়। এসো, চলে এসো একটু। ধ্রুব বলল, কেন, ও ঘরের খাটটা এ ঘরে আনবো বড়? পাগল, সারাদিনের ঠান্ডায় যা অবস্থা হয়েছে, সবার উপযুক্ত হতে অন্তত 12 ঘন্টার কড়া তাপ দরকার। আমি এসব জানি মাই ডিয়ার ইয়াং ম্যান। বিলো 0 ডিগ্রি টেম্পারেচার গেছে আজ। বসিল আবার সাত কেন? চলে এসো। সোনালি মিটিমিটি হাসছিল। ধ্রুব করুণ চোখে তার দিকে একবার তাকিয়ে কর্নেলের সঙ্গে বেরোলো। নিচে কারো ঘুমাবার তাগিদ দেখা যাচ্ছিল না। করিডরে স্কিয়াররা আনাগোনা করছে, পায়ে স্কি বুট। কাঠের মেঝে খটাখট আওয়াজ উঠছে সবখানে। সেই ট্রেনিং রুম থেকে কথাবার্তা আর হল্লার মৃদু আওয়াজ শোনা যাচ্ছে। বাইরের দুর্যোগ কল্পনা না করাই স্বস্তিকর অবশ্য। কর্নেলের ঘর থেকে ভাঁজ করা খাটিয়াটা বয়ে আনছিল ধ্রুব। সিঁড়িতে ওঠার মুখে আটকে গেল। সিঁড়িটা খুব সংকীর্ণ কাঠের, তার উপর ঘোরালো। সমস্যায় পড়ে গেল ধ্রুব। নিচে একজন ধরে উঁচু করে তুললে তবে খাটিয়া ওঠানো সম্ভব হয়। এখন কাকেই বা সাহায্য করতে বলবে? স্কিয়াররা নিজের তালে ঘুরছে, এখনো কারোর সঙ্গে আলাপ হয়নি। সেই সময় পাশেই দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে। ধ্রুব চিনতে পারল স্কি রুমের সেই ইন্সট্রাক্টর। চেহারায় মনে হয় কাশ্মীরি মেয়েই হবে। ধ্রুবর অবস্থা দেখে সে একটু হেসে বলল, আপনাকে সাহায্য করতে পারি কি? ধ্রুব মুগ্ধ হয়ে গেল। হ্যাঁ, যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, সানন্দে, বলে সে খাটিয়াটা ধরল। ওপর অব্দি পৌঁছে দিয়ে মেয়েটি বলল, আপনি তাহলে সেই দেরি করে আসা ভদ্রলোক? আমি মিস ললিতা টোডমাল, ইন্সট্রাক্টর। ধ্রুব বলল, অনেক ধন্যবাদ মিসেস টোডমাল। আমি ধ্রুব চৌধুরী, ফ্রম দিল্লি। আপনি তো বাঙালি? হ্যাঁ, আপনি? এখন কাশ্মীরি বলতে পারেন, অবশ্য আমার জন্ম সিংহলে। আচ্ছা, তাহলে এখন চলি, আবার দেখা হবে, কেমন? ললিতা টোডমাল নমস্কার করে চলে গেল। ওর কণ্ঠস্বরে কি যেন আছে কেমন সঙ্গীতময়। ধ্রুবর কানে লেগে রইল। খাটিয়াটা ঘরে ঢুকিয়ে ধ্রুব বলল, ভিজে গেলুম বাবা, পাশে স্ত্রীলোক নিয়ে শোয়ার অভ্যেস নেই, ঘুমের 12টা বেজে যেত। অভ্যেস বুঝি আমার আছে? সোনালি বাঁকা ঠোঁটে বলল, থাকা উচিত। এই, যাতা বলো না। মোটেও বলিনি। বলছি পাশে স্ত্রীলোক নিয়ে শোবার অভ্যেস, তা কি মিথ্যে? সোনালি হাসল। দ্যাটস রাইট, সে অভ্যেস আমার আছেই তো। বিছানা করতে করতে ধ্রুব বলল, কর্নেল দীর্ঘজীবী হন। কি বাঁচানা বাঁচিয়ে দিলেন। সোনালি বলল, কিভাবে এক শয্যায় শুতুম জানো? আমার মাথা যেদিকে তার উল্টো দিকে তোমার মাথা। তার মানে আমার পা তোমার মাথার পাশে আর তোমার পা আমার মাথার পাশে। গ্র্যান্ড হতো কিন্তু, লাথি খেলে দুজনেই খেতুম পরস্পরের। কেমন সদ্বোধ হয়ে যেত। আর ভক্তি শ্রদ্ধা জানাতে হলে সেও খুব সুবিধে ছিল। তুমি আমার পায়ে মাথা ঠেকাতে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার পায়ে চুমু খেতুম বরং। কিন্তু ঘুম আসছে ধ্রুবর। নিচে কি সারা রাত ওরা জেগে আছে? কাঠের মেঝে খটখট শব্দ অবিশ্রান্ত শোনা যাচ্ছিল। তারপর কখন একটি ঘুমের আবেশ এসেছে। হঠাৎ নিচে একটা চাপা অদ্ভুত ধরনের ঘর ঘর শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে। কিসের শব্দ?
যেন একটা চাকা ঘুরছে কোথাও। কিসের চাকা? ঘর ঘর শব্দটা কতক্ষণ ধরে চলল। তখন স্কেটিং জুতোর খটাখট আনাগোনার শব্দ আর নেই। আর কোনো শব্দ নেই, শুধু ওই চাকা ঘোরার শব্দটা ছাড়া। ধ্রুব চোখ বুজে পড়ে রইল। অসহ্য লাগছিল, যেন মাথার ভেতর একটা চাকা ঘুরছে থেমে থেমে। অথচ ভালো ঘুম না হলে সকালে স্কি জমবে না তার। আবার একটু তন্দ্রা মতন এলো। আবার জাগলো ধ্রুব। সোনালির কোনো সাড়া নেই। সেই সময় হঠাৎ শুনতে পেল ওপর তলায় পাশেই মেঝেতে চাপা খটখট মচমচ একটা শব্দ হচ্ছে। কে যেন সিঁড়ি দিয়ে উঠে এলো, দরজার সামনে দিয়েই চলে গেল। এখন প্রচন্ড স্তব্ধতা। কাজেই বাইরের ওই সন্তর্পণ চাপা চলাফেরার শব্দ বদ্ধ ঘরের মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে। কে এত রাত্রে চলাফেরা করছে? অমন সাবধানে কেন? তারপর মনে হলো পাশেই কোনো ঘরের দরজায় তালা খোলার ক্লিক, তারপরেই দরজা খুলে যাওয়া, ফের কিছু চাপা হাঁটার শব্দ, তারপর স্তব্ধতা। কে হয়তো নিজের ঘরে ফিরে শুয়ে পড়ল। ভাবতে ভাবতে এবার ঘুমিয়ে পড়ল ধ্রুব। সকালে সোনালি যখন তাকে ডাকাডাকি করছে, ধ্রুব তখন কিন্তু জেগে। সম্ভবত শেষ রাত্রে নিচে কারা উত্তেজিত স্বরে কথা বলছিল কিংবা ঝগড়া করছিল। সেটা স্বপ্ন কিনা সে ভাবছিল। খবরদার, তুমি এসব ব্যাপারে নাক গলাবে না বলে দিচ্ছি। স্ত্রীলোকের কণ্ঠস্বর খুব পরিচিত লাগছিল। ললিতা নাকি? পুরুষ কণ্ঠে, না, এটা ভীষণ অন্যায়, ইমরাল। কেন তুমি? এক্ষুনি চলে যাও এখান থেকে, প্লিজ প্লিজ। এখনো ভেবে দেখো, তুমি আমার ওপর অবিচার করছো। গেট আউট ফ্রম হিয়ার, আই প্রমিস। কি সব নাটকীয় সংলাপ! ধ্রুব টের পাচ্ছিল প্রত্যেকটি সংলাপ যখন তার মুখস্থ হয়ে গেছে, তখন সে নিশ্চয়ই স্বপ্নে শোনেনি। সে বলল, সোনালি, কারা সব ঝগড়া করছিল রাত্রে, শুনুনি? সোনালি বলল, না, ভীষণ ঘুমিয়েছি, কিন্তু আমার পায়ের তো কোনো উন্নতি হয়নি ধ্রুব। ইস, কি করবো এখন বলতো? ধ্রুব উঠে বসল। দেখি কর্নেলকে জিজ্ঞেস করে কোথাও ডাক্তার পাওয়া যায় নাকি। তোমার পায়ে কি যন্ত্রণা হচ্ছে? না, তাহলে তো ঘুমোতেই পারতুম না। মনে হচ্ছে মলমের জন্য যন্ত্রণা টের পাচ্ছি না, কিন্তু সত্যি পায়ে কোনো সার নেই। সোনালি তার পা দেখতে থাকলো। বাইরে যা আবহাওয়া, দিন না রাত্রি বোঝা খুব কঠিন। সারা আকাশ ঘন ধূসর। সূর্য আছে কি নেই কে বলবে। ঘড়ি চলছে 8:20, বেশ হাওয়া দিচ্ছে, আর বরফ গুঁড়ি ঝরে পড়ছে সমানে। তার মধ্যে স্কি করতে বেরোনো, বেশ দমে গেল ধ্রুব। সোনালি বেচারা ঘরেই রয়ে গেছে। কর্নেল তার কাছে বসে আছেন। রিস্তায় একজন মাত্র ডাক্তার আছেন। তার কাছে এই দুর্যোগে তিনি ছাড়া শেরশিংকে পাঠানো কারো পক্ষে সম্ভব ছিল না। ধ্রুব স্টোরে টাকা জমা দিয়ে দুটো স্কি বুট, স্কি পোল নিল। লন থেকে বরফ ঢাকা পথ সোজা চলে গেছে পাহাড়ের তলায়। ওখানে লাইনে দাঁড়িয়ে হুইল চেয়ারের জন্য অপেক্ষা করতে হবে। ধ্রুবর কিছু অভ্যাস আছে, অসুবিধা হবে না। হুইল চেয়ার তখন স্থির নাগরদোলার মতো দাঁড়িয়ে রয়েছে। গুনে দেখলো 8টা চেয়ার আছে মোটমাট, প্রত্যেকটায় 2 জন বসার মতো চওড়া। পালাক্রমে উঠে বসতে হবে। আস্তে ঘোরানো হবে এই নাগরদোলার লিফট। পাহাড়ের ওপরে পর্যায়ক্রমে একটা করে চেয়ার পৌঁছবে, আর তক্ষুনি স্কিয়ার লাফ দেবে। বরফের গড়ানে স্কি করে চলে যাবে এদিকে ওদিকে। লাইনে অনেক লোক, 15 জনেরও বেশি। মাঝামাঝি দাঁড়িয়ে ছিল ধ্রুব, হাওয়ার ঝাপটানি, তাই সবারই মুখ অবধি পুরো ঢাকা। চোখে প্রত্যেকেই গগলস পড়েছে। ওই জব্বার ভেতর কে পুরুষ কে মেয়ে চেনা যাচ্ছে না, মাত্র নাকের ডগাটা খোলা। চিবুক অবধি স্কার্ফ জড়ানো সকলের। একেবারে আনাড়িদের ক্ষেত্রে একজন ইন্সট্রাক্টর সাহায্য করবে। সে স্কিয়ারের পাশে বসবে উল্কু চেয়ারটাতে, তাই ডবল সিটের ব্যবস্থা। অন্যান্যরা একা পুরো চেয়ার দখল করবে। ধ্রুব জানিয়ে দিয়েছে লিফটম্যানকে, সে একা বসবে। স্কি পোল দুটো 4 ফুট উঁচু, লোহার রড, তার ডগায় গোল হাতল, হাতে ধরার জন্য। অবিকল যেন তলোয়ারের মুঠো। রডের শেষ প্রান্তে একটা হালকা কাঠ আর রবারের 1 ফুট বাই 4 ইঞ্চি বাস্কেট। তলাটায় পাতলা লোহার মসৃণ পাত আছে। ওই পোল দুটো 2 হাতে ধরে স্কিয়াররা সরু ছিপ নৌকার মতো লম্বাটে স্কি চালিয়ে ছোটাছুটি করবে। চেয়ারে ওঠার সময় যথেষ্ট ক্ষিপ্রতা চাই, কারণ 2 পায়ে ওই স্কি পরে ওঠা ভারী কঠিন ব্যাপার। শরীর সামনের দিকে বেঁকিয়ে 1 লাফে পাশ থেকে শূন্যের ওপর দিয়ে চেয়ারে উঠতে হবে।
পায়ের কোনো সাহায্য এ অবস্থায় পাওয়া অসম্ভব। ধ্রুবর একটু অস্বস্তি হচ্ছিল, পড়ে গিয়ে পা ভেঙে না যায় এই শ্রীবাস্তবের মতো। সে পিছনে আর সামনে তাকালো। কতগুলো এক্সকিমোর মূর্তি যেন স্থিরভাবে অপেক্ষা করছে, কিংবা কতগুলো অদ্ভুত যন্ত্র যেন। তাকে মানুষ বলে মনে হচ্ছে না। গায়ের ওপর দিয়ে অবিশ্রান্ত বরফ গড়াচ্ছে, টুপিতে কিছু জমে উঠছে, আবার খসে পড়ছে ঘাড়ে, ঘাড় থেকে পিঠে, পিঠ থেকে নিচে। লিফটম্যানের মূর্তিটি অস্পষ্ট, মাত্র ফুট 20 দূরে সব ভাসা ভাসা লাগছে। লিফটম্যানের পাশে আরো দুজন সাহায্যকারী দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ পরে লিফটম্যানের গর্জন শোনা গেল। বি রেডি এভরিবডি, 1 2 3। লিফট হুইল নড়ে উঠল, আস্তে ঘুরতে থাকলো। ওপর থেকে দুলতে দুলতে দেবযানের মতো চেয়ার নেমে আসছে। আস্তে আস্তে ধ্রুবর সামনের লোকগুলো পটপট করে উধাও হয়ে যাচ্ছে আকাশপথে। কোথায় পৌঁছচ্ছে একটুও দেখা যাচ্ছে না। একই সব ঝাপসা তারকর চোখে গগলস। হঠাৎ ধ্রুব দেখলো তার সামনের লোকটি নেই। অমনি সে ওপরে তাকালো। 45 ডিগ্রি কোণ থেকে শূন্যে একটা এগিয়ে আসা চেয়ার দেখতে পেল। সে তৈরি হলো মুহূর্তেই। তারপর সামনে ঝুঁকে লাফ দিয়ে চেয়ারে উঠে বসতেই হাত ফসকে তার স্কি পোল দুটো পড়ে গেল। সর্বনাশ! সে চেঁচিয়ে উঠল সঙ্গে সঙ্গে, লিফটম্যান, আমার স্কি পোল! লিফট কিন্তু বন্ধ হলো না। ধ্রুব ভীষণ ভয় পেয়ে গেল। চেয়ার দুলতে দুলতে উঠে পড়েছে ওপরে। আবছা দেখা গেল তার পোল দুটো ছিটকে চলে যাচ্ছে নিচে। স্কি পোল ছাড়া নিচে নামা যে অসম্ভব, কোনো মতেই অ্যাক্সিডেন্ট ঠেকানো যাবে না। তার চেয়ার চূড়োয় পৌঁছালেও সে লাফ দিয়ে নামতে পারল না, চুপচাপ বসে পড়ল। এবার তলা দিয়ে যাচ্ছে তার চেয়ার। ভয় হলো, লাইনের কাছে ফিরে যাওয়া মাত্র কেউ লাফ দিয়ে নির্ঘাত তার ঘাড়ের উপর চড়ে বসবে এবং হয়তো অ্যাক্সিডেন্ট ঘটবে। সে লিফটম্যানের কাজ ঘেঁষে যাবার সময় তাকে ডেকে বিপদটা বলার জন্য যেই চেঁচিয়েছে, অমনি অবাক কাণ্ড, তার চেয়ারের সামনেই পোল দুটো দেখতে পেল। নিচের লিফটম্যান চেঁচালো, হাই ম্যান, তোমার পোল! খপ করে ধরে ফেলতে চেষ্টা করলো ধ্রুব, কিন্তু পারল না। পাশ দিয়ে যাওয়ার সময় ওদের হো হো হাসি শুনতে পেল সে। যাক, আবার ঘুরে গেলে চেষ্টা করবে, অবশ্যই যদি ফের পোল দুটো ওরা এগিয়ে দেয় তাকে। তার চেয়ার ফিরে এলো লাইনের কাছে, কিন্তু আর কোনো লোক নেই লাইনে। সব উঠে গেছে এবং চূড়ো থেকে নেমে পড়েছে অনেকে। ওপাশের উপত্যকায় এতক্ষণ জোর স্কি শুরু হয়েছে। তার মাথার ওপর যে চেয়ারটা, তা অন্তত 6 ফুট দূরে। ওঠবার মুখে আবছা দেখা গেল যেন দুজন পাশাপাশি বসে রয়েছে। তাহলে অবশ্যই একজন ইনস্ট্রাক্টর, অন্যজন নতুন স্কিয়ার। ওপরে ওঠার পর সে লক্ষ্য করলো ওই চেয়ার থেকে দুটো স্কি পোল হঠাৎ নিচে পড়ে গেল। কিভাবে পড়ে গেল বুঝতে পারল না ধ্রুব। এত আবছায়া, স্পষ্ট কিছু বোঝা গেল না। এত আনাড়ি একজন, তার চেয়েও হয়তো আনাড়ি। বরফ বৃষ্টির মধ্যে স্পষ্ট দেখার চেষ্টা দিয়ে নামতে এবং প্রচন্ড বেগে স্কি করে অদৃশ্য হতে দেখলো ধ্রুব। আরেকজন বসে রইল, তার মতোই বেচারা। তাকে নিয়ে চেয়ার তলা দিয়ে ঘুরে চলে গেল আগের মতো। ধ্রুবর কানে লিফটম্যানের সেই হাসিটি ভাসছিল। এ মুহূর্তে মনে পড়া মাত্র সে খেপে গেল। রোসো বেটারা, ধ্রুব চৌধুরী নিজে তার পোল কুড়িয়ে আনবে। সে লাফ দিল, কিন্তু তেমন কিছু ঘটল না। বরফের ওপর আটকে গেল তার দু পায়ের দুটো স্কি, কিন্তু আর নড়াচড়া করা কঠিন। ব্যালেন্স রাখা যাবে না। সে খুব তাড়াতাড়ি হেঁট হয়ে স্কি দুটো খুলে রাখলো পা থেকে, তারপর ঘুরে দাঁড়ালো। যতক্ষণ একজন স্কিয়ারও চেয়ারে থাকবে লিফট বন্ধ হবে না, ঘুরতে থাকবে। সেই চেয়ারটা লক্ষ্য করলো ধ্রুব, ভীষণ অস্পষ্ট দেখাচ্ছে। একটু পরে মাথার ওপর এলে কিছু স্পষ্ট হলো। তখন চমকে উঠল সে। স্কিয়ারের বুকের ওপর কি যেন উঁচু হয়ে আছে, কেমন অস্বাভাবিক দেখাচ্ছে লোকটাকে। ওভাবে বসে থাকা চেয়ারটা নিচের দিকে ঘুরে যাবার মুহূর্তে সেই উঁচু জিনিসটা আবছা দেখতে পেল, একটা স্কি পোল। কিন্তু ওভাবে বুকের ওপর অর্ধেকটা হাতল শুদ্ধ উঁচু হয়ে আছে কেন? ওই চেয়ারে ছিল 4টে স্কি পোল, দুজনের। দুটো পড়ে যেতে দেখেছে, বাকি দুটো নিয়ে ওর সঙ্গী স্কি করতে চলে গেছে। তাহলে ওটা এলো কোত্থেকে? অবশ্য দক্ষ স্কিয়ার একটা পোলের সাহায্যেও স্কি করতে পারে, কিন্তু পোলটা ওভাবে ওর বুকের উপর কেন? লিফট এখনো থামেনি। স্কি দুটো বগলে ধরে ধ্রুব হামাগুড়ি দিতে দিতে বরফ ভেঙে উঠতে থাকলো। সেই সময় চমকাল দ্বিতীয়বার। সাদা বরফের ওপর চাপ চাপ কালো রঙের ওগুলো কি? গগলস খুলল সে। পিটপিটে চোখে দেখলো রক্ত। রক্ত! মুহূর্তে শিউরে উঠল ধ্রুব। পোলটা বুকের ওপর ওইভাবে থাকার স্পষ্ট অর্থ টের পেল সে। মার্ডার, খুন। ওই স্কিয়ারটার বুকে পোলটা বিধিয়ে দিয়েছে কি? ভাঙা গলায় চেঁচিয়ে উঠল সে, লিফটম্যান, স্টপ দ্য হুইল! থামাও, রক্ষে!
অত দূরে নিচে তার চিৎকার শোনা অসম্ভব কারো পক্ষে। সে চেয়ারটা আবার আসছে। ধ্রুব স্কি দুটো রেখে তৈরি হয়ে একপাশে দাঁড়িয়ে গেল। তারপর চেয়ারটা মাথার কাছাকাছি উচ্চতায় পৌঁছানো মাত্র সে স্কিয়ার লোকটির পায়ের একটা স্কি ধরে জোরে হ্যাঁচকা টান দিল। অমনি সে ছিটকে নিচে গিয়ে পড়ল। উপুর হয়ে পড়ায় স্কি পোলটা হয়তো আরো ঢুকে গেল বুকে, হয়তো পা দুটোও ভাঙলো। অদ্ভুত ভঙ্গিতে পড়ে রইল লোকটা। তরতর করে নামলো ধ্রুব। ওকে দুহাত ধরে চিৎ করার চেষ্টা করলো। একটু কাত করা গেল মাত্র। রক্তে বরফ লাল হয়ে যাচ্ছে। ধ্রুব লোকটার চোখের গগলস আর স্কার্ফটা খুলে ফেলতে বিস্ময় পাথর হয়ে গেল মুহূর্তের জন্য। ললিতা, মিস ললিতা টুডুমল। স্কি পোলের ডগা থেকে বাস্কেটটা খুলে কেউ ধারালো ডগাটা তলোয়ারের মতো ওর বুকে এফর ওপর করে বিধিয়ে দিয়েছে। রিস্তায় ক্যাম্প নং 1-এ একটা পুলিশ ফাঁড়ি আছে মাত্র। বড় থানা ক্যাম্প নং 2-এ, সে আরো 3 মাইল পশ্চিমে। ফাঁড়ির চার্জে যে লোকটা সে একজন হাবিলদার, নাম গুলাব সিং। কুমড়োর মতো চেহারা, কিন্তু পাহাড় টাহাড় ওর কাছে সমতল মাঠের ব্যাপার। সঙ্গে 2 জন সেপাই। সে এসে সোজা হুকুম দিল, আভি জখমি আদমি কো উঠাকে লে আও। অমনি একজন সেপাই ললিতা টোডমলের বুক থেকে এক টানে পোলটা উপড়ে ফেললো। খানিকটা কালচে রক্ত বেরিয়ে এলো। স্কিয়াররা ভিড় করে দাঁড়িয়েছিল, তাদের চোখে গগলস। একেবারে পুতুল সব। সেপাইটা স্কিপল অবহেলায় ধরে নাক কুচকে বলল, অ্যাক্সিডেন্ট হুয়া সিপ। ধ্রুব চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু ওদের ব্যাপার দেখে খারাপ লাগলেও চুপ করে থাকলো। এই আবহাওয়াগত দুর্যোগ, ফরেন্সিক পরীক্ষার কোনো উপায় নেই। কি বা করা যেতে পারে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট জরুর। গুলাব সিং লিফটম্যানের সহকারী 2 জনকে হুকুম দিল, জখমি উঠাও জলদি। লোক দুটো তাই করতে যাচ্ছিল। ধ্রুব বলল, ঠারো ঠারো। দেখুন হাবিলদার সাহেব, এটা একটা মার্ডার কেস, অ্যাক্সিডেন্ট নয়। আর কেউ জখমি আদমিও নয়, স্রেফ লাশ। মিস টোডমলকে কেউ ডেলিভারেটলি খুন করেছে। গুলাব সিং তেরে বলল, আপনি দেখেছেন নিজের চোখে? ধ্রুব অপমানিত বোধ করছিল। বলল, কতটা দেখেছি বই কি। তবে বলুন কে খুন করেছে, আমি তাকে পাকড়াবো এক্ষুনি। এই পরিস্থিতিতে ধ্রুব কি করবে ঠিক করতে পারলো না। সে আপাতত কর্নেলের কথাই ভাবলো। কর্নেল নিশ্চয়ই খবর পেয়ে গেছেন এতক্ষণে। আসছেন না কেন? ওকে চুপ করে থাকতে দেখে ভিড় শুদ্ধ হাসিয়ে গুলাব সিং হো হো করে হাসলো। এই বাঙালি লোক যেখানে থাকবে সেখানেই গোলমাল বানাবে। ধ্রুব রেগে গেল এবার। হাবিলদার সাহেব, এটা একটা মার্ডার কেস। এর রীতিমতো তদন্ত হওয়া দরকার। আইনের এলাকা থেকে রিস্তা রেহাই পাইনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, আইনের জিম্মাদারি তো আমি। গুলাব সিং আবার কে? আপনি একটা সার্কেলের প্রাথমিক তদন্তের মাল মশলা নষ্ট করে ফেলেছেন, আরো নষ্ট করতে হুকুম দিচ্ছেন। এর জন্য আপনার উপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে। কেউ কেউ গুলাব সিং একটু ভরকে গেল এবার। কোন এক্সপার্ট লাশ পরীক্ষা করার আগে। ধ্রুবর কথা কেড়ে একজন স্কিয়ার বলল, কিন্তু মিস্টার চৌধুরী, এখানে এক্সপার্ট পাচ্ছেনই বা কোথায়? শ্রীনগরে ট্রাঙ্ক কল করতে হবে, তারপর যদি ওরা আসেন। সে প্রায় কমপক্ষে 24 ঘন্টার ব্যাপার। আরেকজন স্কিয়ার বলল, তাহলেও ট্রাঙ্ক করা দরকার ছিল। মিস টোডমলের বাবা শ্রীনগরের একজন বড় ব্যবসায়ী, তাকে খবর দেওয়া হয়েছে? লিফটম্যান বলল, হ্যাঁ, মিস্টার শ্রীবাস্তব ট্রাঙ্ক কল বুক করেছেন। একজন মেয়ে স্কিয়ার অস্ফুট কণ্ঠে মন্তব্য করল, শ্রীবাস্তব বেচারার কপাল, স্কি সিজন শেষ হলেই ললিতার সঙ্গে ওর বিয়ে হতো। ধ্রুব এ কথাটা শুনে উৎসাহী হয়ে বলল, দেখুন মিস্টার গুলাব সিং, তাহলে বুঝতেই পারছেন অ্যাক্সিডেন্ট কেস বলে মিথ্যে রিপোর্ট দিয়ে এটা ধামাচাপা দিতে পারবেন না। গুলাব সিং রেগে মেগে বলল, কে বলেছে আমি ধামাচাপা দিচ্ছি? ধ্রুব বলল, বেশ তো, তাহলে আমার কথা শুনুন। আমি আপনাকে সাহায্য করতে চাই। ফরেন্সিক ব্যাপারে আমার কিছু জ্ঞান আছে। আপনি লাশটার পাহারা রাখুন। আপনি পাগল স্যার, নির্ঘাত পাগল। এই বরফ ঝড়ের মধ্যে লাশ পাহারা দিতে গিয়ে কেউ নিজেই লাশ হয়ে যাবে না? গুলাব সিং হেসে উঠল, তবে আগের মতো জোরে নয়। ধ্রুব বলল, না, ওই দেখুন মাত্র 20-25 ফুট তফাতে স্কিয়ার গার্ডদের একটা কাঠের গুমটি ঘর রয়েছে।
ওখানে দাঁড়িয়ে লাশে চোখ রাখলেই চলবে, যতক্ষণ না তদন্ত টিম আসে। আর আপনি আপনাদের সদর থানায় খবর দিন, দেখবেন সব ম্যানেজ হয়ে যাবে। সিপাহী দুজন বিরক্ত হয়ে চাপা গলায় বলল, जहां बंगली वहां भी जंजाली, साला लोग बहुत झमेला पसंद करते हैं बैराम सिंह। गुलाब सिंह ততক্ষণে মতলব বদলে অন্য মানুষ। সিপাহী দুজনকে কড়া হুকুম দিয়ে সেই 7 ফুট উঁচু ফুট 5 চওড়া গুমটি ঘরে ঢুকিয়ে বলল, বন্দুক ত্যাগ করে বসে থাকো। লাশের কাছে কাছে কাকেও দেখলেই হুঁশিয়ারি দেবে, অগ্রাহ্য করলে সোজা গুলি ছুড়বে। আসুন সাহেব, কোম্পানির অফিসে যাই, সদর থানায় ফোন করব। স্কি বরবাদ, যতক্ষণ না একটা হেস্তনেস্ত হয়। স্কিয়াররা চুপচাপ চলে গেল একে একে। সেই রক্তাক্ত স্কি পোলটা লাশের পাশে পড়ে আছে। মুঠোয় খুনির কোনো ছাপ থাকা সম্ভব নয়, কারণ হাতে দস্তানা ছিল, থাকবেই। এই ঠান্ডায় হাত খোলা রাখা মানুষের পক্ষে একান্ত অসম্ভব। ধ্রুব পোলটা পরীক্ষা করে দেখলো, ডগায় যে বাস্কেট লাগানো থাকে সেটা কোথায় গেল? পাহাড়ের কোথাও নিশ্চয়ই পড়ে রয়েছে। এই ডগাটা বাস্কেটের ভেতর ঢুকিয়ে দুমড়ে বাঁকা করা হয়, কিন্তু বোঝা যাচ্ছে এটা বাঁকানোই হয়নি, কোনো মতে বাস্কেটে আটকানো ছিল, যাতে সুযোগ মতো বাস্কেট থেকে খুলে বিধিয়ে দেওয়া যায় ললিতার বুকে। আর স্কি পোলের ডগা তো এত সুচালো হয় না মোটো। এতে বোঝা যাচ্ছে খুনি ওটা ঘষে ঘষে সূক্ষ্ম আর ধারালো করেছিল। তার মানে খুনি আগে থেকে তৈরি হয়ে এসেছিল। গুলাব সিং পা বাড়িয়ে বলল, আসুন স্যার, আমরা এগোই। ওরা চলতে থাকলো। যেতে যেতে গুলাব সিং গজগজ করছিল, আমার কি কসুর ছিল? ফাঁড়িতে ফোন করলো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ভাবলাম ফি বচ্ছত্ব হয়, তাই হয়েছে। গত সালে একটা লোক স্কি করতে গিয়ে বেমক্কা ঘাড় ভেঙে মারা পড়েছিল, সেই মতো রিপোর্ট করেছিলাম। এবারও ভেবেছিলাম তাই, স্কি করতে গিয়ে বুকে পোল ঢুকে গেছে, সোজা ব্যাপার। ধ্রুব বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ফোন করেছিল কেউ? জি হ্যাঁ। কে ফোন করেছিল? কোম্পানির ম্যানেজার হবে, আবার কে? নাম বলেনি? 1 মিনিট। পকেট থেকে নোট বই বের করতে গিয়ে থামলো গুলাব সিং। চলুন বলছি। বড় বৃষ্টির মধ্যে খাতা খোলা সম্ভব নয়। লন পেরিয়ে করিডোরে একবার দাঁড়িয়ে নোট বই দেখলো সে। বলল, হ্যাঁ, মিস্টার সঞ্জয় ওয়ারেকার। সঞ্জয় ওয়ারেকার? ধ্রুব বিস্মিত হলো। লিফটম্যানকে সে তক্ষুনি অফিসে শ্রীবাস্তবের কাছে জানিয়ে থানায় ফোন করতে বলেছিল। সারাক্ষণ ধ্রুব ললিতার লাশের কাছেই ছিল, অন্তত 4 ঘন্টা। বরফের মধ্যে ততক্ষণ দাঁড়িয়েছিল কিভাবে, এখন ভাবলে অবাক লাগে। হয়তো উত্তেজনা আর মার্ডার কেস সম্পর্কে তীব্র অনুসন্ধিৎসাই তাকে প্রতিকূল পরিবেশে তাপ জোগাচ্ছিল। এখন তার শরীর ক্রমশ যেন জমে যাচ্ছে ঠান্ডায়, ভারী ক্লান্তি লাগছে। কিন্তু সে বিস্মিত যে সঞ্জয় ওয়ারেকার কে, সে কেন অ্যাক্সিডেন্ট বলে ফোন করলো? এই নির্বোধ গুলাব সিং এখানে এসে প্রথমে কি তার সঙ্গে দেখা করেনি? ধ্রুব বলল, সঞ্জয় ওয়ারেকারের সঙ্গে দেখা হয়েছে আপনার? না, কি দরকার, এসেই তো ওখানে দৌড়ে গেছি, গুলাব সিং বলল। অফিসে শ্রীবাস্তবকে এক অদ্ভুত অবস্থায় দেখা গেল, সেটাই স্বাভাবিক, অন্তত সেই স্কিয়ার মেয়েটির মুখে সবিশেষ জানার পর। বাগদত্তা স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে বেচারা একেবারে ভেঙে পড়েছে। দুহাতে মুখ ঢেকে টেবিলে হুমড়ি খেয়ে পড়ে নিঃশব্দে কাঁদছে। এদের দেখে সে মুখ তুলল, চোখ দুটো লাল, ফুলো মুখ ভিজে। আসুন, বসুন। মিস্টার গুলাব সিং, কি দেখলেন বলুন? সত্যি কি ললিতা খুন হয়েছে, নাকি নিছক অ্যাক্সিডেন্ট? আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না, অত ভালো মেয়েকে কে খুন করবে? ওহ ঈশ্বর, এ তুমি কি করলে? এরা গম্ভীর মুখে বসলো। গুলাব সিং আফসোসে মাথা দোলালো। ধ্রুব বলল, মিস্টার শ্রীবাস্তব, সঞ্জয় ওয়ারেকার কে? একটু চমকালো যেন শ্রীবাস্তব। কেন? সে আমাদের একজন নতুন স্কিয়ার। ধ্রুব বলল, তার সঙ্গে একবার কথা বলতে চাই। শ্রীবাস্তব নড়ে উঠল। হঠাৎ দুহাতে চুল আঁকড়ে ধরে বিকৃত মুখে বলল, আমার এই পাটা, উফ ঈশ্বর,
এই ভাঙা পায়ের জন্য কিছু করা যাবে না। আমার ললিতাকে খুন করে শয়তানটার চোখের সামনে দিয়ে কেটে পড়লো। সে পাগলের মতো টেবিলে মাথা ঠুকতে লাগলো। ধ্রুব ওকে শান্ত করার চেষ্টা করলো। গুলাব সিং উত্তেজিত হয়ে উঠেছে। সে বলল, তাহলে ওই বেটাই মিছিমিছি অ্যাক্সিডেন্ট বলে ফোন করে মিসগাইড করতে চেয়েছিল। কি মুশকিল! ওই সে কোথায় সেই সুর বাচ্চা? তাকে এক্ষুনি আমি পাকড়াতে চাই। ধ্রুব বলল, শান্ত হন মিস্টার শ্রীবাস্তব, কি হয়েছে বলুন। ভাঙা গলায় শ্রীবাস্তব বলল, জাস্ট 9টায় সে আমার কাছে এসেছিল। বললাম, আপনি স্কি ছেড়ে ফিরে এলেন যে? ও বলল, হঠাৎ টেলি এসেছে, মায়ের খুব অসুখ, বাধ্য হয়ে তাকে এক্ষুনি ফিরতে হবে। শ্রীনগর থেকে চার্টার্ড প্লেনের ব্যবস্থা করেছে ওর বাবা। সেই প্লেনে পুনায় গিয়ে মায়ের সঙ্গে দেখা করবে। আমি একটুও টের পাইনি। তক্ষুনি ও চেক আউট করলো, গাড়ি নিয়ে চলে গেল। শ্রীবাস্তব হাঁপাতে লাগলো। ধ্রুব মনে মনে হিসেব করলো। হ্যাঁ, ললিতার লিফট চেয়ারে খুন হয়েছে সকাল 8:30 থেকে 9টার মধ্যে, এতে কোনো ভুল নেই। কিন্তু যদি 9টা থেকে 9:30টার মধ্যে সে চেক আউট করে থাকে, তাহলে গুলাব সিংকে সে ফোন করে খবর দিল কিভাবে? আর শ্রীবাস্তবী বা অমন খবরের পর থানায় না জানিয়ে চুপচাপ আছে কেন? বড় গোলমেলে ব্যাপার। সে বলল, মিস্টার শ্রীবাস্তব, একটা কথা স্পষ্ট বলুন। সঞ্জয় ওয়ারেকার নতুন স্কিয়ার বলছেন, সে মিস টোডমলকে খুন করবে কেন? টেবিলে ঘুষি মেরে সখেদে শ্রীবাস্তব বলল, প্রতিহিংসা। আমি আগে টের পেয়েছিলাম, অথচ আমার এই ব্লাডি বাচ্চা পা। কিসের প্রতিহিংসা মিস্টার শ্রীবাস্তব? ওই মারাঠি ললিতার সঙ্গে প্রেম করতে উঠে পড়ে লেগেছিল। ভেবেছিল ব্যবসায়ী বাবার পয়সা আছে, সেই জোরেই ও ললিতার মন পাবে। আজ সকালে স্কিতে যাওয়ার আগে ললিতা আমাকে জানিয়েছিল গত রাত্রে শয়তানটা ওকে ভীষণ জ্বালাতন করেছে। আমি সঞ্জয়কে সতর্ক করে দেব ভাবছিলাম। তারপর তো ও টেলি পেয়ে চলে গেল, তখন ভাবলাম যাগ্গে আপদ গেল। কিন্তু তখন হারামি কুত্তা। শ্রীবাস্তব দুহাতে মুখ ঢাকলো। ধ্রুবর মনে পড়ল গত রাতের সেই উত্তেজিত সংলাপের কথা। হ্যাঁ, ঠিকই এ তথ্য। গুলাব সিং বলল, রেজিস্টারে ওর ঠিকানা আছে নিশ্চয়ই? বলুন। আছে, দিচ্ছি বলে রেজিস্টারের পাতা উল্টাতে ব্যস্ত হলো শ্রীবাস্তব। ধ্রুব বলল, মিস্টার গুলাব সিং, আপনি ওই একটাই ফোন পেয়েছিলেন? জি হ্যাঁ। তখন কটা বাজে? 9:20। নোট করা আছে। শ্রীবাস্তব খাতা থেকে মুখ তুলে বলল, তাহলে যাবার সময় সে ফোন করে মিসগাইড করে গেছে। হ্যাঁ, এই যে ওর ঠিকানা। গুলাব সিং ঠিকানা নোট করে নিয়ে সদর থানায় ফোন করতে ব্যস্ত হলো। ধ্রুব বলল, আপনাদের ফোনের কটা এক্সটেনশন মিস্টার শ্রীবাস্তব? 2টো, একটা ডাইনিং হলে, অন্যটা স্টোর রুমে। তাহলে যে কোনো একটা ফোন সঞ্জয় ব্যবহার করতে পারে? স্টোরেরটা নিশ্চয়ই নয়, কারণ ঘর তালাবন্ধ ছিল। ডাইনিং হল তখন ফাঁকা ছিল, আর দরজাও সবসময় খোলা থাকে। আচ্ছা মিস্টার শ্রীবাস্তব, আপনি লিফটম্যানের কাছে খবর পান ঠিক কটায়? ধরুন সঞ্জয় ওয়ারেকার চলে যাবার আধ ঘন্টা পরে। তার মানে প্রায় 10টার কাছাকাছি, একটু আগেও হতে পারে, মনে পড়ছে না। কিন্তু আমি লিফটম্যানকে 8:45-এ পাঠিয়েছিলাম খবর দিতে। সে কি? শ্রীবাস্তব চমকালো। ওখান থেকে আসতে ওর তো মাত্র মিনিট 10 লাগার কথা। এতক্ষণ কি করছিল সে? বেটাকে এক্ষুনি ডাকছি। সব ষড়যন্ত্র, বুঝলেন? সঞ্জয় ওকে নির্ঘাত ঘুষ খাইয়েছে। হ্যাঁ, ডাকুন। কিন্তু আপনি কি খবর পেয়ে কোনো ফোন করেছিলেন? শ্রীবাস্তব উত্তেজিত মুখে বলল, কি বলছেন মশাই? আমি এখানকার সবকিছুর দায়িত্বে, আর আমি চুপচাপ বসে থাকবো? প্রথমে ফাঁড়িতে ফোন করলাম, জবাব এলো কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে গেছেন ওদের অফিসার। আমি বললাম, স্কি ট্রেনিং কি? ওরা বলল তাই হবে। তখন ভাবলাম কোনো স্কিয়ার আগেই বুদ্ধি করে খবর দিয়েছে, তাতে দোষ কি? ভাবলাম হঠাৎ ললিতা খুন হয়েছে, এ বিশ্বাস করা তো কারো পক্ষে শক্ত। আমিও তো বিশ্বাস করতে পারছিলাম না। ললিতার বাবা মার কাছে কোনো খবর দিয়েছেন? নিশ্চয়ই, তক্ষুনি ট্রাঙ্ক কল বুক করেছি, এখনো লাইন পাইনি। দুগালকেও খবর দিতে হবে। এসবের জন্যই তো ফোনের কাছে বসে থাকতে হয়েছে আমাকে। আমার ললিতা খুন হয়েছে, আর আমি এমনি বসে থাকবো? কি বলছেন? আপনি লিফটম্যানকে একবার ডাকবেন।
ডাকছি। শ্রীবাস্তব হঠাৎ ভুরু কুঁচকে বলল, কিন্তু আপনি, মানে আপনার এত ব্যস্ত হবার বা খোঁজ খবর করার কারণ আমি বুঝতে পারছি না মিস্টার চৌধুরী। আপনি কে? একজন স্কিয়ার বলেই তো জানি আপনাকে। আপনি কি কোনো ডিটেকটিভ অফিসার? ধ্রুব একটু ঘাবড়ে গেল। সেও তো ঠিক। সে কে? সে একটু কেসে বলল, আমি ফরেন্সিক ব্যাপারে কিছু বুঝি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ও বিষয়ে একজন লেকচারার। তাই আমার এত কৌতূহল মিস্টার শ্রীবাস্তব। তাছাড়া ললিতা আপনার বাগদত্তার স্ত্রী শুনলাম। এই অবস্থায় যদি আমি কোনো সাহায্য করতে পারি আপনাকে, আপনার কি সেটা অবাঞ্ছিত হবে? শ্রীবাস্তব আক্ষেপে মাথা দোলালো। কিন্তু ললিতা মারা গেছে, আর তো তাকে আমি পাবো না মিস্টার চৌধুরী। ইচ্ছে করছে সব ফেলে কোথাও একলা গিয়ে চুপচাপ শুয়ে থাকি, অথচ দুগাল আমাকে এইসব দায়িত্ব দিয়ে গেছেন। সে একটু থেমে ফের বলল, কিন্তু আপনি কি ফরেন্সিক তদন্ত করতে চান? বুঝিয়ে বলবেন একটু? বলবো। এখন প্লিজ একবার লিফটম্যানকে ডাকুন। গুলাব সিং ফোনে কার সঙ্গে এতক্ষণ চাপা স্বরে কথা বলছিল। এবার ফোন রেখে সে হাত তুলল। সবুর সবুর, সদর থানা থেকে অফিসাররা আসছেন। তারা কাকেও কিছু জিজ্ঞাসা করবার আগে আমি আপনাকে এ ব্যাপারে আর এগোতে নিষেধ করছি মিস্টার চৌধুরী। হ্যাঁ, অফিসিয়ালি। প্লিজ আপনি নিজের ঘরে যান। মিস্টার শ্রীবাস্তবের সঙ্গে আমার কিছু কথা আছে। গম্ভীর হয়ে তক্ষুনি বেরিয়ে এলো ধ্রুব। বেশ অপমানিত বোধ করছিল সে। তাই এবার ভাবল, মুরুগকে, এতে তার নাক গলিয়ে লাভ নেই। সোনালী বেচারার পা দুটোর কি অবস্থা এখন কে জানে। আর কর্নেল ভদ্রলোকই বা কোথায় গেলেন? সোনালীর কাছে ডাক্তার এলো কিনা দেখা দরকার। তবু যাবার সময় একবার সে কর্নেলের দরজা হয়ে গেল। বাইরে থেকে বন্ধ, উনি নেই। কি করতে তো জাননি। এই বয়সে ওর পক্ষে তা সম্ভব নয়। নাকি এখনো সোনালীর ঘরেই বসে আছেন? হঠাৎ সেই সময় ধ্রুবর মনে পড়ে গেল কর্নেল নীলাদ্রি সরকার একজন প্রখ্যাত প্রাইভেট গোয়েন্দা। কি আশ্চর্য, এতক্ষণ কথাটা একটুও মনে ছিল না তার। অত বড় একটা সূর্যের মতো প্রতিভা এখানে বর্তমান থাকতে সে কিনা একটা খুদে পিদিম হয়ে গোয়েন্দাগিরি করতে মেতে উঠেছিল। সিঁড়িতে হনহন করে উঠতে থাকলো সে। মনে পড়ে গেল কাল রাতে খাটিয়া ওঠানোর সময় ললিতা নিচের ঘর থেকে বেরিয়ে তাকে সাহায্য করেছিল। একবার থেমে সে একটু ঝুঁকে নিচের তলায় ললিতার ঘরটা দেখে নিল। আরে, ললিতার ঘরের ওপরই তো ধ্রুবদের সেই ৮ নম্বর অব্যবহৃত হিমঘরটা। ধ্রুব দরজায় নক করলো। সোনালী দরজা খুলে দিল। ধ্রুব অবাক হয়ে দেখলো সোনালী দিব্যি হেঁটে বেড়াচ্ছে, পা সেরে গেছে। আর কর্নেল ইজি চেয়ারে চুপচাপ গড়িয়ে পাইপ টানছেন। ধ্রুব খুশি হয়ে বলল, তোমার পা সেরে গেছে? সোনালী কর্নেলকে দেখিয়ে বলল, আমার মোস্ট বিলাভেড অ্যান্ড ওয়ান্ডারফুল মামা থাকতে আমার ভাবনা। ও মামা, বলুন না ওকে, কিভাবে আপনি আমার মামা হলেন? কর্নেল হাসলেন। ধ্রুব, সোনালীর মা জয়ন্তী আমার মাসতুতো বোন বেবির সহপাঠিনী ছিলেন লেডি ব্রাবন কলেজে। বেবি এখন কানাডায়। সোনালী বলল, শোনো, ৮ নম্বরের সেন্ট্রাল হিটারটা ঠিক হয়ে গেছে, মামার কীর্তি। সে কি, আপনি ছেড়ে দিলেন কর্নেল? ধ্রুব প্রশ্ন করল। কর্নেল বললেন, দ্যাটস এ ফানি থিং ধ্রুব। ওসব ইলেকট্রিক্যাল ডিভাইস আমি ভয়ে অবশ্য ছুঁই নেই। তবে কি জানো, এই ব্যাপারটা খুব সহজেই ধরা গেল। ওপরের দেওয়ালে যে ফিউজ বক্সটা আছে সেটা খুলে দেখি একটা তার ছেঁড়া। জুড়ে দিতেই সব ঠিক হয়ে গেল। আশ্চর্য তো? হ্যাঁ, আশ্চর্য। ওটার কথা মিস্ত্রিরা হয়তো ভাবেইনি। অবশ্য যদি সত্যি মিস্ত্রি দেখানো হয়ে থাকে। কেন, বলছিলেন যে শ্রীবাস্তব মিস্ত্রি নিয়ে ছোটাছুটি করছিল গতকাল? সে তো শ্রীবাস্তবের ভাষা। যাকে শোনো, দ্বিতীয় আশ্চর্য হলো তোমার ৮ নম্বর রুমের কোনার দিকে মেঝে একটা ফুটো আবিষ্কার করলো ১ ইঞ্চি। ওখানে চোখ দিলে নিচের ঘরের একটা অংশ পরিষ্কার দেখা যায়, মানে বিছানাটা। এবং এই ফুটোটা খুব টাটকা, ধারালো কিছু দিয়ে করা হয়েছে। কর্নেল, কর্নেল, ধ্রুব উত্তেজিত ভাবে চাপা গলায় বলে উঠল, নিচের ও ঘরে ললিতা টোডমল থাকতো। ললিতা টোডমল খুন হয়ে গেল আজ সকালে। নিশ্চয়ই সব শুনেছেন ইতিমধ্যে। কর্নেল হাত তুলে বললেন, সোনালীর সঙ্গে এই নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। খবর আমরা শের সিং এর কাছে তক্ষুনি পেয়েছিলাম। তারপর সোনালীকে নিয়ে বেরিয়ে নিচেও ঘুরে এসেছে।
খোঁজ খবরও করেছি, অকুস্থলে যাইনি, কারণ আমি যেতে পারলেও আমার প্রিয় ভাগ্নিটির পক্ষে সেটা উচিত হতো না। সবে তো হাঁটাহাঁটি পাওয়া অবস্থা ওর। কর্নেল হেসে উঠলেন। সোনালি বলল, ডাইনিং হলে কি অবস্থা? খিদে পেয়েছে কিন্তু। আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মামাকে বলছিলাম, খুন পেয়েই তো ওর এখন লোভে জিভ লগলগ করে উঠেছে, ঝাঁপিয়ে পড়েছে তক্ষুনি। ধ্রুব গম্ভীর স্বরে বলল, আমি জীব বিশেষ নই যে জীব লগলগ করবে। কর্নেল উঠে দাঁড়ালেন। ঝগড়াঝাটি পরে হবে কিডিস, চলো দেখি ডাইনিং হল কি বলছে। রিস্তা 2 নম্বর ক্যাম্প থেকে পুলিশ অফিসাররা এসে পড়ছেন ততক্ষণে। সঙ্গে এসেছে ছোটখাটো একটা বাহিনী। খুব ধুমধামের মধ্যে তারা তদন্ত শুরু করেছেন। দাপটের চোটে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেছে। ডাইনিং হলে বসে একে একে প্রত্যেককে ডেকে জিজ্ঞেসপত্র, জেরা ইত্যাদি চলছে। প্রথমেই অবশ্য ডাক পড়েছিল ধ্রুব চৌধুরীর, কারণ সেই ব্যাপারটা প্রথমে আবিষ্কার করে। প্রথম অফিসারটি তাকে শাসাতে শুরু করেছিলেন গোড়ার দিকে। কেন সে চেয়ার থেকে মিস টোডমলকে এমনভাবে টেনে ফেলে দিয়েছিল? এমনও তো হতে পারে যে ধ্রুব চৌধুরী ললিতার বুকে পোলটা বিধিয়ে দিয়েছে। পারিপার্শ্বিক সাক্ষ্য ও অবস্থা দৃষ্টে এ সন্দেহ খুব স্বাভাবিক এবং সঙ্গতভাবেই ওঠে, সুতরাং তাকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু সৌভাগ্যক্রমে দ্বিতীয় অফিসার মিস্টার ইউসুফ টেইন ধ্রুবকে চেনেন। ফরেন্সিক ট্রেনিং সূত্রেই এই আলাপ। একসময় ভদ্রলোক দিল্লিতে ছিলেন, তাই ধ্রুব জোর বেঁচে গেল। আপাতত বেঁচে গেল, কিন্তু একটা শর্তে। পুলিশের বিনা অনুমতিতে সে এই সেন্টার ছেড়ে যেতে পারবে না, অন্তত যতক্ষণ বা যতদিন না প্রকৃত খুনিকে পুলিশ উপযুক্ত প্রমাণ সহ আবিষ্কার করতে পারে। সোনালি সব শুনে বলল, বাহ, চমৎকার। নাক গলিয়ে যেখানে সেখানে গোয়েন্দাগিরির ফলটা এবার হাতে নাতে পেয়ে যাবে। ধ্রুব গম্ভীর হয়ে রইল। বিকেলে আবহাওয়ার প্রকৃতির খামখেয়ালিতে আজ মোটামুটি ভালোই বলতে হবে। বরফ সামান্য পড়ছে, কিন্তু ঝোড়ো হাওয়াটা নেই। মাঝে মাঝে ক্ষীণ পাতলা কিছু রোদ বেরিয়ে পড়ছে। ঝকঝকে সাদা তুষারের ওপর অজস্র রঙের ছটা ফুটছে। খালি চোখে তাকালে চোখের ক্ষতির সম্ভাবনা আছে। করিডোরের শেষ প্রান্তে কাচের বিশাল জানালার পাশে কর্নেল দাঁড়িয়েছিলেন। এরা কাছে গেলে ঘুরে যেন আপন মনে অস্ফুটে বলে উঠলেন, আহ, বোকা সঞ্জয় ওয়ারেকার। সোনালি বলল, সঞ্জয় ওয়ারেকারের বোকামির কি হলো মামা? দিব্যি তো সে খুন করে কেটে পড়েছে। কর্নেল বললেন, হ্যাঁ, কেটে নিশ্চয়ই পড়েছে, তবে। ধ্রুব বলল, তবে কি কর্নেল? বোকা, বড্ড বোকা, কর্নেল বললেন। সোনালি বলল, হ্যাঁ মামা, ঠিকই বলেছেন। পুলিশ তো ওর জন্য ওদিকে কার্গিল আর দিকে সোনমার্গ থেকে শ্রীনগর অবধি রেডিওতে জানিয়ে দিয়েছে, পথেই ধরা পড়ে যাবে। গাড়ি ফাড়ি নিয়ে গেছে, কাজেই লুকোবার স্কোপ নেই। কর্নেল বললেন, ধ্রুব, লিফটম্যানের সঙ্গে একটু আগে আমার কথা হচ্ছিল। খুব কায়দা করে ওকে জিজ্ঞেস করলুম যে চৌধুরী সাহেব তোমাকে খবর দিতে বলেছিলেন শ্রীবাস্তবের কাছে, তা তুমি বাপু অত দেরি করলে কেন? ও বলল, ধ্রুব রুদ্ধশ্বাসে প্রশ্ন করল, কি বললো? কর্নেল জবাব দিতে যাচ্ছিলেন, সেই সময় শের সিং দৌড়ে এলো। কর্নেল সাহেব, খুব খারাপ খবর, ভীষণ খারাপ। আর করিডোরের অন্যদিকে স্কিয়ার, লিফটম্যান, আরো কিছু লোক বেরিয়ে উত্তেজিত মুখে জটলা করতে থাকলো। কর্নেল বললেন, শের সিং, সঞ্জয় ওয়ারেকার। জি সাহাব, সঞ্জয় ওয়ারেকার খুন হয়ে পড়ে আছেন গাড়ির মধ্যে। শের সিং উত্তেজিত ভাবে বলল, এই মাত্র 7 মাইল দূরে টগরি থেকে ফোন এসেছে। একটু পরেই সব পুরোপুরি জানা গেল। এখান থেকে 7 মাইল দূরে টগরি নামে একটা ছোট্ট বসতি আছে। বসতির নিচ দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে, আরো নিচে জঙ্গল। রাস্তা থেকে গাড়িটা মুখ ঘুরিয়ে 10 ফুট নিচে কিছু গাছের গুঁড়িতে আটকে রয়েছে। গাছগুলো না থাকলে তলিয়ে যেত নিচে খাদে। আর সেই গাড়ির ভিতর সঞ্জয় ওয়ারেকার অবিকল সেই ললিতার মতো বুকে পোলবিদ্ধ অবস্থায় মরে পড়ে রয়েছে। এক ভেড়াওয়ালা এটা আবিষ্কার করে এবং তক্ষুনি স্থানীয় ফাঁড়িতে খবর দেয়। ফাঁড়ি থেকে সঙ্গে সঙ্গে ফোনে জানিয়ে দিয়েছে এখানে। একটা লক্ষ্য করার ব্যাপার, সঞ্জয়ের গাড়িটা 60-70 গজ পথ স্বাভাবিকভাবে যায়নি। চাকার দাগ দেখে বোঝা যায় ভীষণ যেন ধস্তাধস্তি করে এগিয়েছে। বরফ যেখানে প্রায় 1 ফুট পুরু, কিন্তু সম্ভবত সে কারণে গাড়ির গতি অমন হয়নি। সঞ্জয় নিজেই ড্রাইভ করছিল।
তার সঙ্গে নির্ঘাত খুনির জেহাজুজি হয়েছিল প্রচন্ড। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।